প্রিয় রাগিনী, লেখনীতে লামিয়া ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা 20। প্রায় 1 ঘন্টা যাবৎ গোসল শেষ করে মাথা ঠান্ডা করে বাথরুম হতে বেরিয়ে এলো ছবি। গায়ে তার টাওয়াল জড়ানো। হঠাৎ পেছনের দিকে কেউ তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালে চেপে ধরলো। হঠাৎ এমন হয় ছবি ভয় পেয়ে চিৎকার করতে লাবিব ছবির মুখ চেপে ধরে হিসিয়ে বলে উঠল, চুপ আমি, একটা সাউন্ড করবি না বলেই ছবির মুখ থেকে হাত সরিয়ে নিল। সকালে লাবিবের সাথে মনিকাকে দেখে আর পর থেকে ছবি বেশ ক্ষেপে আছে। তার উপর লাবিবকে এখন সামনে দেখে তার রাগ যেন তিরতির করে বেড়ে উঠল। রেগে লাবিবের বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু লাবিব এক চুলও নড়ল না। বরং লাবিব সাহসী চোখে তাকিয়ে আছে ছবির দিকে। সকালে প্রচুর মাথা ব্যথায় বেলকনি চেয়ারে বসেছিল সে। কোথা থেকে মনিকা এসে জোর করে লাবিবের মাথায় মালিশ করে দিয়েছিল। লাবিব হাজারবার মানা করার পরে মনিকা লাবিবের কথা শোনেনি। তখনই ছবি তাদের একসাথে দেখেছে। তাকে দেখে লাবিব বেশ কষ্ট পেয়েছিল, তাই এখন এসেছে তার রাগ ভাঙাতে। লাবিব ছবির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, এতগুলো বছর পর সামনে পেয়েও এমন ব্যবহার, কিন্তু তুই কি জানিস তোর অভাবে আমি কতটা পড়েছি, কতটা মিস করেছি তোকে। লাবিবের এ কথা শুনে মনে হলো ছবির রাগ আরও বেড়ে গেল। রেগে তাতে দাঁত চেপে বলে উঠল, কত মিস করেছো দেখেছি তো। দেশে এসে আমাকে ভেবে লাবিয়ার সাথে কামড়াকামড়ি আর মনিকার সাথে ঢলাঢলি করেছো, কি মনে করেছো আমি জানি না? আমি সব জানি। হ্যাঁ। ছবির এমন কথা শুনে লাবিব আগে ঠোঁট গোল করে বলল, দেখ তুই যেমন ভাবছিস বিষয়টা তেমন নয়। ছবি কটমট দৃষ্টিতে তাকে বলল, তাহলে কেমন বিষয়টা? লাবিব ঢোর গিলে নিলে বলল, আমি তোকে বুঝিয়ে বলছি। ছবি রাগি চোখে তাকিয়ে বলল, কি বুঝিয়ে বলবে? মনিকা আপনার ঠোঁটে চুমু খেয়েছে সেটা বুঝিয়ে বলতে চান আপনি? সেদিন মনিকা তার ঠোঁটে চুমু খেয়েছে ছবি কি করে জানলো? লামিয়া কি বলেছে তাকে? ভেবে শুকনো ঢোক গেল সে। লাবিবের এমন ভয় পাওয়া চেহারা দেখে ছবি তেতে উঠে বলল, কি চেহারা রং পাল্টে গেল কেন এখন? লাবিব ছবির চোখের দিকে তাকিয়ে বলল, দেখ সেদিন মনিকা জোর করে কিস করেছিল। ও ও ওই চুন্নি জোর করে চুমু খেয়েছিল আর আমি তার স্বাদ তৃপ্তি করে নিয়েছি, তাই না? বলে চোখ ভিজে উঠল ছবির। লাবিব ছবির চোখের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এখনো সেই আগের মতোই আছে, কিন্তু একটু চেঞ্জ হয়নি। মেয়েটা ভাঙবে তবু মস্কাবে না। ভেতরের ছবির শরীর দিক থেকে চোখ যেতেই থেমে গেল লাবিব। শরীর টাওয়াল পেঁচানো, ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। লাবিব ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছে ছবির দিকে। সেদিকে ছবির খেয়াল নেই। সে অন্যদিকে তাকিয়ে চোখ থেকে পানি ফেলছে। লাবিব নেশাগ্রস্ত দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আচমকা ছবির গলায় মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন হয় ছবি কেঁপে উঠল। লাবিব গলায় ছোট ছোট ঝুমি এঁকে দিতে গলা থেকে মাথা তুলল। দেখলো ছবি চোখ বুজে আছে। তা দেখে লাবিব ছবির ভেজা ঠোঁট জোড়া দখল করে নিল। ছবি লাবিবের বুকের কাছে টি শার্ট খামচে ধরতেই লাবিব হালকা এসে ছবির ঠোঁটে আস্তে করে কামড়ে ধরতে ছবির চোখ খুলল। লাবিবের বুকে ধাক্কা দিয়ে লাবিবকে সরিয়ে দিল। বিরক্ত হয়ে তাকালো ছবির দিকে সে। ছবি রেগে ঠোঁট মুছে বলল, আমাকে চুমু খেলেন কোন অধিকারে? লাবিব এবার আরো বেশি বিরক্ত হলো মনে হচ্ছে। বিরক্তি হয়ে সে দৃষ্টি রাখে ছবির দিকে। এক পা দুপা করে ছবির দিকে এগোতে যেতে যেতে বলল, আয় দেখাচ্ছি কোন অধিকারে চুমু খেয়েছি। বলে হ্যাচকা টানে ছবিকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে শয়তানি হাসি এসে বলল, মাই লেডি, ইউ হ্যাভ বিকাম মোর বিউটিফুল অ্যান্ড হট দেন দ্য লাস্ট টাইম। ছবি রেখে পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে মারল লাবিবের দিকে। লাবিব এসে বালিশ ধরে পাশে ছুঁড়ে ছবির শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে আবারও গলায় মুখ ডুবিয়ে দিল। রাত প্রায় 9টা। ইসলামবাড়ির হলরুমে বসে আছে ছোট বড় সকলে। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিফার আয়না। আনিসুল সাহেব ছেলের দিকে তাকিয়ে বেশ বিরক্ত হন। বেশ গম্ভীর চোখে তাকিয়ে বলে, একটা বার বলার প্রয়োজন বোধ করলে না আমাদের? আরিফ মাথা নিচু করে আছে। রাশেদ সবকিছু সামলে নিয়েছে, ও বুঝিয়ে বলেছে। ও তাই আনিসুল সাহেব তেমন কিছু বলতে পারছে না। পাশ থেকে আজমির সাহেব বলল, বড় ভাই যা হওয়ার হয়ে গেছে। ওরা কেন একে অপরকে যখন ভালোই বাসে তাই মেনে নিন। আরিফ মাথা তুলে তাকালো আজমির সাহেবের দিকে। আনিসুর সাহেব, হামিদ, হাসিম সাহেবের দিকে তাকালো। তার চোখে সম্মতি
জানাতেই আনিসুর সাহেব আয়নার দিকে তাকিয়ে বলল, তোমার মা বাবা? আয়না মাথা নিচু করে মিনমিন করে বলল, মা বাবা কোনোদিন আমাকে মেনে নিবে না, তাই আমি আরিফের হাত ধরে পালিয়ে এসেছি। তারা এখনো হয়তো জানে না আরিফের সাথে পালিয়েছি। আনিসুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, পরে যা হবে আমরা সামলে নিব। হামিদা আর লাহুমা বিয়ের সাথে সাথেই তোমার আর আরিফেরও বিয়ে হবে। তোমাদের বউ সাজিয়ে বরণ করবো আমরা, কিন্তু বিয়ের আগে হামিদার সাথে তোমাকে থাকতে হবে। আয়না মাথা নিচু করে বলে, জি আঙ্কেল। আনিসুল সাহেব বেশ গম্ভীর কণ্ঠে বলল, আমার ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করেছো আর আমাকে এখন আঙ্কেল ডাকছো? ইসলাম বাড়িতে আমরা 4 মেয়ে, হামিদা, লাহুমা, তাইবা, লামিয়া। তবে আজ থেকে আমার 5 মেয়ে, হামিদা, লামহা, তাইবা, লামিয়া আর আয়না। তুমি ইসলাম বাড়ির পুত্রবধূ নও, আজকে থেকে ইসলাম বাড়ির মেয়ে তুমি, আর আমাকে বাবা বলবে, মনে থাকবে? আয়না মাথা নাড়িয়ে বলল, জি বাবা, মনে থাকবে। আনিসুল সাহেব হালকা এসে বসা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো। আয়না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিসুল সাহেব আয়নার মাথায় হাত বুলিয়ে দিল, চিন্তা করো না, আমরা সবসময় তোমাদের পাশে আছি বলে আরিফের দিকে তাকিয়ে পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল, ওকে নিয়ে কালকে শপিংয়ে যাবে, ওর যা যা পছন্দ তা কিনে দিবে। আরিফ কার্ডটা হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার লজ্জা লাগছে বাবার কাছ থেকে টাকা নিতে। ছেলের মনের ভাব বুঝতে পেরে আনিসুল সাহেব ধমকে বলল, বেশ বড়ই হয়ে গিয়েছো তাই না? ধরো এটা, আমি এই টাকাটা তোমার বা আমার মেয়েকেই দিয়ে, তোমাকে না, আমার মেয়েকেই দিয়েছি। আর হ্যাঁ, কালকে থেকে অফিসে যাবে, বুঝতে পেরেছো? আরিফ মাথা ঘুরিয়ে রাশেদের দিকে তাকিয়ে থাকলো। রাশেদ চোখ দিয়ে ইশারা দিতে আরিফ কার্ড হাতে তুলে নিল। আনিসুল সাহেব তা দেখলেন। হামিদ, আজমির, হাসিম যেমন তা অনুমতি ছাড়া কোনো কিছু করে না, তেমনি রাশেদের অনুমতি ছাড়া এই বাড়ির কোনো ছেলে মেয়ে কিছু করে না। ইসলাম বাড়ির ছেলেমেয়েরা একজনের যান, সবসময় তারা একে অপরের সকল সুখ দুঃখ ভাগ করে নেয়, একজন আরেকজনের বিপদে একা ছাড়ে না। তা ভেবে আনিসুল সাহেব হালকা হেসে চলে গেল নিজের রুমের দিকে। একে একে সবাই হলরুম থেকে চলে গেল নিজেদের কাজে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। এগিয়ে এলো হামিদা, লামা, সাফওয়ান, আরিফাইনার বিয়ের ডেট। আজ শুক্রবার, ছুটির দিন। প্রচুর গরম পড়েছে। কিছুদিন ধরে লামিয়ার গায়ের ভীষণ জ্বর, প্রতিদিন রাতে জ্বর আসে। তাই আজমেরি বেগম কোথা থেকে একটা গাছের শিকড় এনে কালো সুতো দিয়ে বেঁধে দিয়েছে তার হাতে। বেঁধে দিয়ে বলেছে, যতদিন না পর্যন্ত এই সুতো নিজে থেকে খুলে পড়ে, ততদিন পর্যন্ত এটা যেন হাতে থাকে। দাদির কথার কড়া নির্দেশ দেওয়া, এখনো এই সুতা খোলা হয়নি, না হলে কবে ফেলে দিত এটা হাত থেকে। সকাল সকাল উঠে লামিয়া হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ভাবলো, হঠাৎ মন চাচ্ছে শুধু টক কিছু খেতে। তাই উঠে চলে গেল বাড়ির বাইরে চালতা গাছের দিকে। আজ চালতা ছেড়ে ঝাল ঝাল করে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাবে ভেবে মুখে টপ টপ করে যেন নালা পড়ছে। উফ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পারতে হবে। তাই পায়ের জুতো খুলে এক পাশে রাখলো, ওড়নাটা কোমরে পেঁচিয়ে বিসমিল্লাহ বলে গাছে উঠতে কোথা থেকে শুভ্র লামিয়ার হাত টেনে ধরলো। লামিয়া পাশ ফিরে তাকাতেই শুভ্রকে দেখতে পেল। বেশ বিরক্তে বলল, কি সমস্যা? আবার গায়ে হাত দিয়েছেন কেন? লামিয়ার কথায় শুভ্র হাত ছেড়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, এ অবস্থায় গাছে উঠছো কেন? গাছে উঠে নাচবো, তা ধুম ধুম তা না, তাই আপনার সমস্যা? তাই গাছে উঠছি, আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন। বেশ বিরক্ত হয়ে বলল লামিয়া। নাচবে ভালো কথা, তবে গাছে উঠে কেন? বুড়ো কুচকে বলল শুভ্র, মন চাইছে তাই। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। এখন বলুন, গাছ কেন উঠছেন? উফ মিয়া, আপনি তো বড্ড জ্বালাতন করেন। চালতা গাছে উঠছি, এটা জানেন না কেন ওঠে? না, জানি না, আপনি বলুন। উফ, চালতা ছেঁচে ভর্তা খাবো, তাই পারতে উঠছি গাছে। আর কিছু? লামিয়ার দিকে তাকিয়ে শুভ্র কপালে ভাঁজ ফেলল। তারপর সাতের হাতটা গোটাতে গোটাতে চলে গেল বাগানের মধ্যে। যে প্রায় 2 মিনিট পর একটা বড়সড় কৌটা নিয়ে আসলো। লামিয়া ভুরু কুচকে তাকিয়ে আছে শুভ্রের দিকে। তারপর এগিয়ে গিয়ে কৌটা ধরতেই শুভ্র বলল, ছেড়ে দিন, পারবেন না।
আমি করে দিচ্ছি। লামিয়া শুভ্রের কাছ থেকে কৌটা নিতে নিতে বলল, সরুন, পারবো আমি। আরে আপনি এই শরীর নিয়ে পারবেন না, ছাড়ুন, লেগে যাবে আপনার। দুনিয়ায় এমন কিছু নেই যা লামিয়া ইসলাম না পারে। আমি যা পারি, যা বলবেন সব করতে পারি। সরুন এখন আপনি। লামিয়ার কথা শুনে শুভ্র ঠোঁট চেপে হেসে সব পারেন। শুভ্রের কথায় লামিয়া বেশ ভাব নিয়েই বলল, অবশ্যই। লামিয়ার কথা শুনে শুভ্র শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে আপনি ফর্সা হয়ে দেখান তো। শুভ্রের কথা শুনে লামিয়া বেশ অসহায় দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। শুভ্র মনে মনে হেসে লামিয়া থেকে কৌটা নিয়ে চালতা পারতে লাগলো। এদিকে লামিয়া শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, বিলাতি পোলা তোরে কালির পাইল্লা না বানাই তাহলে আমার নাম লামিয়া ইসলাম না। এদিকে শুভ্রর দিকে তাকিয়ে হাসছে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে হাসছে। তাকে যে মনে মনে বকছে তার চেহারা দেখেই বুঝতে পারছে শুভ্র। তিনটা চালতা পেরে লামিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আমাকে মনে মনে বকা শেষ হলে নিন আপনার চালতা। লামিয়ার চালতা নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে কটমট চোখে চলে গেল বাড়ির ভেতর। তা দেখে শুভ্র হালকা হেসে উঠল। রাশেদ আসতে শুভ্র আর রাশেদ বেরিয়ে গেল তাদের কাছে। বিকেল 4টে। আজকে শুক্রবার। খান আর ইসলাম পরিবারের বাড়ির কর্তারা একসাথে বসে বাগানে গল্প করছে এবং কর্তীরা সবাই গিয়েছে শপিং মলে কেনাকাটার জন্য। ইসলাম বাড়ির হলরুম জুড়ে বসে আছে খান আর ইসলাম বাড়ির ছেলেমেয়েরা, শুধু মাহির বাদে। সে তার মায়ের সাথে নানা বাড়িতে গিয়েছে আজ তার অসুস্থ নানাকে দেখতে। আর সবার মাঝে বসে আছে আজমেরি বেগম এবং শফিকুল খান। টিভিতে চলছে বাংলা পুরাতন ঐতিহ্যবাহী সিনেমা। খান আর ইসলাম বাড়ির ছেলেমেয়েরা বেশ বিরক্ত হয়ে টিভির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের মাঝে আজমেরি বেগম আর শফিকুল খান বেশ উৎপল হয়ে টিভি দেখছে। হঠাৎ সিনেমায় রোমান্টিক সিন দেখলো, প্রেমিক প্রেমিকার পায়ে পা রাখলো। তারা দুজন দুদিন পর প্রেমিকাদের বাচ্চার মা তার দুদিন পর প্রেমিকা বাচ্চার মা হবে। সবাই চোখ বড় বড় করে টিভি স্ক্রিনে তাকিয়ে আছে। তা দেখে পুরো হল রুম কাঁপে। লামিয়ার ফোন বেজে উঠল। লামিয়ার ফোন হাতে নিয়ে দেখলো মাহির ভিডিও কল করেছে। লামিয়া কল রিসিভ করতে ওপাশ থেকে মাহির গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, কি করছিস তোরা আমাকে রেখে? লামিয়া টিভিতে চোখ রেখে বলল, বাংলা সিনেমা দেখছি সবাই মিলে, বলে ব্যাক ক্যামেরা সবাইকে দেখাতে লাগলো। বাংলা সিনেমা দেখছিস? এসব কে দেখে ভাই? আর কি শিক্ষা পাওয়া যায় এই বাংলা সিনেমা দেখে? আমি বুঝি না। মাহিরের কথা শুনে লামিয়া ইনোসেন্ট ফেস করে বলল, বাংলা সিনেমা দেখে আজকে যা শিক্ষা পেয়েছি এটাই পাওয়া অনেক কিছু। প্রেমিক প্রেমিকার পায়ে ঘষাঘষি করলে বাচ্চা হয়। সারাদিন পর কাজ শেষ করে ভাতের প্লেটে হাত দিয়ে সবাই রাশেদ আর শুভ্র ভাতের লোকমা মুখে দিয়েছিল। লামিয়ার এমন কথা শুনে দুজনই বিষম খেয়ে উঠল। পাশ থেকে সবাই লামিয়ার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। মায়ের ফোনের ওপাশ থেকে তাকিয়ে আছে লামিয়ার দিকে। পাশ থেকে তায়েব হাতে তালি দিয়ে বলে উঠল, কি শিক্ষা রে ভাই, তুই 10-এ 10। স্মাইল প্লিজ। লামিয়া ইনোসেন্ট ফেস নিয়ে সবার দিকে তাকিয়ে ক্যাবলা হাসি দিয়ে বলল, তায়েব। লামিয়ার ছবি তুলে ফেললো। এদিকে শুভ্র অসহায় চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। এই মেয়ে কি এখনো ছোট্ট আছে নাকি? কোথায় কি বলতে হয় এই মেয়ে কি জানে না? হায় রে, এই মেয়েকে নিয়ে সে বেশ হিমশিম খাবে বোঝা যাচ্ছে। ভেবেই পাশ থেকে পানি নিয়ে খেতে আবার লামিয়ার দিকে তাকালো। জয়ের কারণে মুখটা অনেক মলিন হয়ে গিয়েছে। পিতলের তৈরি খাঁচায় হাত বোলাচ্ছিল কায়সার। চোখ ঘুরিয়ে তাকালো সামনের দেওয়ালের দিকে। বেশ বড় করে লামিয়া ছবি প্রিন্ট করে বাঁধানো সেই দেওয়ালে। সেদিকে তাকিয়ে কায়সার বাঁকা হেসে বলল, বুলবুলি, আর কয়দিন তারপর এই খাঁচায় এনে তোমাকে আটকাবো। তুমি ছোটার জন্য ছটফট করবে, কিন্তু এই কায়সার তোমাকে ছাড়বে না। ছটফট করবে কিন্তু এই কায়সার তোমাকে ছাড়বে না। আমার চোখে যে পাখির দিকে পড়ে আমি ঠিক সেই পাখিকে ধরে ভেজে খেয়ে নিয়ে হাড়গুলো ফেলে দিই, তবেই তো আমি ছাড়ি। তোমাকে প্রতিদিন একটু একটু করে জ্বালাবো, সারা জীবন রেখে জ্বালাবো বুলবুলি। শুধু আর কয়েকটা দিন ধৈর্য ধরো। বলে এগিয়ে গেল ছবির দিকে। ছবির ওপর হাত রেখে বেশ ভয়ঙ্করভাবে হেসে উঠল কায়সার। ওই মেয়েকে আমার যে কোনো মূল্যে লাগবে, যেভাবেই হোক মেয়েটাকে আমার চাই, বলে উঠল অন্ধকারে থাকা লোকটি। তার সামনে বসে আছে হুডি ভরা অবয়ব। লোকটির কথা শুনে বেশ মেয়েলি কণ্ঠে বলে উঠল, এত উত্তেজিত হলে চলবে কিভাবে? আস্তে ধীরে সব হবে। পাখিকে ধরার জন্য আপাতত হবে পাততে, যেন পাখি নিজে এসে ধরা দেয়। বলে হুডি পরা অবয়বটি হেসে উঠল।
রাত প্রায় 2:30। ঘুমন্ত চেহারার দিকে একধানে তাকিয়ে আছে শুভ্র। পকেট হতে একটা সোনালী রঙের ঘড়ি বের করে লামিয়ার হাতে সযত্নে পরিয়ে দিয়ে হাতে চুমু খেলো সে। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার শ্যামরঙিনীকে কে কত সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায়। শুভ্র লামিয়ার কপালে গভীর চুম্বন আঁকলো। আজকে তার ঘুম আসছে না, কেন জানি মনটা ছটফট করছে। তাই নিজের ঘুম বিসর্জন দিয়ে বসে আছে প্রেয়সীর পাশে। এই ঘুমটা দেখলে তার সকল ক্লান্তি দূর হয়ে যায় তার সকল চিন্তা। কিন্তু খুব শীঘ্রই সে বলে দিবে তার প্রেয়সীকে আবরারই শুভ্র ভাই। তখন কেমন রিয়েক্ট করবে তার প্রেয়সী সেটা কি সে জানে না, তবে এইটুকু জানে যে তার প্রেয়সীকে সে আর কষ্ট দিতে পারবে না। ভাবতে ভাবতে হঠাৎ শুভ্রের ফোনে কল আসে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক নাম্বার দেখে বাঁকা আসলো। তারপর লামিয়ার কপালে চুমু এঁকে রুম থেকে বেরিয়ে গেল নিজের গন্তব্যে। গভীর জঙ্গলে একটা বড় পুরাতন বাড়ি, মধ্যে পার্টি হচ্ছে। বড়সড় হলরুমের মাঝে দুটো মেয়ে ভীষণ অশ্লীল ড্রেস পরে নাচছে। দোতলা বাড়ি ছাদে কাঠফাটা রোদ ধরে বার্নিকুলার চোখ দিয়ে সামনে পুরাতন বাড়ির দিকে দাঁড়িয়ে আছে ইনোসেন্ট রাজুং সিন। পাশে দাঁড়িয়ে আছে আরও দুটো কনস্টেবল এবং একটি সিকিউরিটি গার্ড। পাশ থেকে একজন কনস্টেবল বলে উঠল, স্যার ওইখানে কিছু দেখতে পেলেন? অর্জুন চোখ থেকে বাইনোকুলারটি নামিয়ে বাঁকা হেসে বলল, দ্যাটস ইট, গেট রেডি ফর অ্যাকশন। বলে দ্রুত হেঁটে পুরাতন বাড়ির দিকে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে পাশ থেকে একজন কনস্টেবল বলে, স্যার আমরা তো রেডি, কিন্তু স্যার ব্যাকআপ তো এখনও আসেনি। অর্জুন এক বুক সাহস নিয়ে দ্রুত হাঁটতে হাঁটতে বলল, আমরা ব্যাকআপ এর জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে পারবো না, নয়তো আমাদের হাত থেকে মার্কস বেরিয়ে যাবে। বলেই পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়ালো। কোমর থেকে পিস্তল হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির ভেতর প্রবেশ করলো। ধীর পায়ে হেঁটে অর্ধেক এসে একটা পুরাতন কাঠের তৈরি দরজা দেখতে পেল। সেখানে কান পাতে ভেসে আসলো গানের শব্দ। পিছন থেকে কনস্টেবলটা বেশ বিরক্ত হয়ে বলল, ইডিয়েট। অর্জুন নিজের পা বের করার জন্য বেশ ছোটাছুটি করছে। এদিকে দরজা ভাঙার শব্দে মার্কসরা সবাই দরজার দিকে তাকাতেই দেখলো ভাঙা দরজার অংশে কারো অর্ধেক পা বের হয়ে আছে। তা দেখে সবাই বুড়ো কুঁচকে তাকালো সেদিকে। অনেক কষ্টে অর্জুন এর পা ছোটাতে সক্ষম হয়। তারপর এক মুহূর্ত দেরি না করে দরজায় লক খুলে পিস্তল হাতে প্রবেশ করে হলরুমে। পিস্তল মার্কসদের দিকে তাক করে বলে উঠল, নোবডি মুভস। এসে গেছে অর্জুন সিং বলেই মার্কসকে উদ্দেশ্য করে বলল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল মার্কস, বাংলাদেশ এসে তুমি অনেক বড় ভুল করেছ, কারণ এখানকার পুলিশ আমি। তাই এভরিবডি হ্যান্ডস আপ। বলেই বেশ ভাব নিয়ে পিস্তল ঘোরাতে লাগলো। তার পেছনে দাঁড়িয়ে আছে কনস্টেবল এবং সিকিউরিটি গার্ড। তখনই রিক্সি, মনা, জোজো, মাইলস কোমর হতে পিস্তল বের করে অর্জুনদের দিকে তাক করতেই সিকিউরিটি ডগ ভয়ে মাথা নিচু করে পালালো। তা দেখে কনস্টেবলগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গেলে আস্তে করে রুম থেকে বের হয়ে দরজা লক করে দিল। পেছন থেকে দরজা লক করার শব্দ শুনে কাউকে না দেখতে পেয়ে অর্জুন ভয়ে ঢোক গেল। পিস্তল মার্কসদের দিকে তাক করে ভয়ে এক পা দুপা পিছিয়ে যেতে যেতে বলল, ক্রিমিনাল যদি সহজেই অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমি ইনকাউন্ট করি না। বলেই দরজার সামনে দাঁড়িয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। দরজা খুলতে না পেরে ভয়ে ভয়ে আবারও বলল, তাই ভালো এইটাই হবে, তোমরা তোমাদের পিস্তল ফেলে দাও, নয়তো আমি গুলি করে তোমাদের বুক ঝাঁঝরা করে দিব। বলেই দরজায় থাপড়াতে কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলে উঠল, কি আছো, তাড়াতাড়ি করে দরজা খুলো। মার্কস অর্জুনের দিকে পিস্তল তাক করে বলল, তুই অনেক লাকি জানিস, কারণ তোর মৃত্যু আমার হাতে হবে। তাই বলেই একাধারে গুলি চালিয়ে দিল অর্জুনের দিকে। রিক্সি, জোসো, মাইলস তাকে ধরে বারান্দা থেকে সোজা ছুঁড়ে মারতেই অর্জুন কাদার মধ্যে যেয়ে পড়ল। কনস্টেবল দুটো স্যার স্যার বলে দ্রুত অর্জুনকে তুলতেই অর্জুন বলে উঠল, হারামজাদাগুলো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, নয়তো এখনই মারা যাব। কনস্টেবলগুলো আর কিছু না বলে অর্জুনকে ধরে গাড়িতে উঠিয়ে রওনা দিল হাসপাতালের দিকে।
ইসলাম আর খান বাড়িতে খুশির আমেজ। আর দুদিন পর বাড়িতে বিয়ে। বাগানে বসে ছবি, ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ বাড়ির গেটের সামনে দুটো বাইক থামতেই ছবি আর চোখে সেদিকে তাকায়। আবারও ল্যাপটপে মনোযোগ দিল। দারোয়ান গেট খুলে দিতেই দুটো বাইক ভেতরে প্রবেশ করলো। ছবি আবার ল্যাপটপ হতে চোখ সরিয়ে বুড়ো কোচকে তাকালো। তখন বাইক থেকে নেমে হেলমেট খুললো ইমন আর ইভান। ছবিটা দেখে ল্যাপটপের শাটার নামিয়ে উঠে দাঁড়ালো। ইমন আর ইভান চোখ ঘুরিয়ে ছবির দিকে তাকাতেই দাঁত কেলিয়ে হেসে দৌড়ে ছবিকে জড়িয়ে ধরতেই দ্রুত সরে গেল। তা দেখে ইমন ও ইভান ভুরু কুচকালো। বিয়ে উপলক্ষে দুদিন আগেই এসে উপস্থিত হয়েছে তারা, কারণ লামিয়া তাদের দ্রুত আসতে বলেছে। কিন্তু হঠাৎ লামিয়ার এমন ব্যবহারে বেশ অবাক হলো। তাদের বোন তো এমন না, দেখে দেখা হলেই তো গলা জড়িয়ে ধরে সবসময়। তবে আজকে কি হলো? হেই ইমন ইভান, আমি এখানে। হঠাৎ চিরচেনা কণ্ঠ শুনে ইমন ইভান পিছন ঘুরে তাকাতে দেখলো লামিয়া দাঁড়িয়ে আছে। তা দেখে তারা ভূত দেখার মতো চমকে উঠে লাফিয়ে লামিয়ার সামনে এসে দাঁড়ালো। ছবি বিরক্তি চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ইমন বেশ বড়সড় চোখ করে বলল, এটা কে? লামিয়া বাঁকা চোখে তার দিকে তাকিয়ে বলল, আমার কার্বন কপি। লামিয়ার কথা শুনে ছবি তেতিয়ে উঠল, তুই আমার কপি, আমি না। লামিয়া তা শুনে মুখ বাঁকিয়ে বলল, কে কার কপি তা দেখাই যাচ্ছে। বলেই ছবির জামার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তা দেখে ছবি যেন তেলে বাগুনে জ্বলে উঠলো। গটগট করে চলে গেল বাড়ির ভেতর। তা দেখে লামিয়া বিশ্বজয়ের হাসি দিল। ছবি এখনো কোনো জামা কেনা হয়নি, তাই লতিফা বেগম লামিয়ার নতুন কিছু জামা ছবিকে দিয়েছে পরার জন্য। ছবি এসব কামিজ পরে না, সে সবসময় লেডিস শার্ট প্যান্ট পরে। কিন্তু এখন লামিয়ার জামা পরতেই ছবি লামিয়াকে তেমন কিছু বলতে পারছে না। রেগে গজগজ করতে করতে কেটে পড়ে সেইখান থেকে। ইভান আর ইমন লামিয়ার কাঁধ জড়িয়ে ধরে বলল, কাহিনী কি রে? লামিয়া দু হাত দিয়ে ইমন ইভানের কাঁধে হাত রেখে, চল বাড়ির ভেতর চল, সব বলছি। বলে তারা তিনজন হাঁটা ধরলো বাড়ির দিকে। শুভ্রা কোথা থেকে যাবার সময় সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছিল। লামিয়া ইমন ইভানকে একসাথে গলায় জড়িয়ে মিলিয়ে হিহি করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে দেখে শুভ্র দাঁড়িয়ে বুড়ো কোচকে তাকালো সেদিকে। তখনই কোথা থেকে সে মাহির তাইপতে বা দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। শুভ্রর সাথে জোরে ধাক্কা লাগলো। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে শুভ্র লামিয়ার উপর পড়ে যেতে লামিয়া দুহাত হতে শুভ্রের বুক রেখে ধরার চেষ্টা করলো, কিন্তু শুভ্রের শরীরের ভার বইতে না পেরে ঠাস করে পড়ে গেল দুজনে। এদিকে তাইবা মাহির ইমন আর ইভানের মুখ হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে লামিয়ার শুভ্রের দিকে। লামিয়ার ওপর শুভ্র পড়ে আছে, তবে লামিয়ার মাথায় আর কোমরে হাত রেখে আছে শুভ্র। জানি লামিয়ার ব্যথা না লাগে। লামিয়া ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ্র তা দেখে হাসলো। হঠাৎ শরীরের ওপর কিছুটা ভার অনুভব হতেই চোখ মেলে তাকাতেই লামিয়ার দৃষ্টি গেল শুভ্রের কালো কুচকুচে চোখের মণিতে। তখনও তার টনক নড়ল। এই চোখ তো সে চেনে। হ্যাঁ হ্যাঁ, সেদিন ওই ধোঁয়ায় ওই লোকটি কেই ছিল? সে, তার মানে এই লোকই সেই হুডি পরা লোকটি। এই লোকটি সেই দিন ওই ছেলেগুলোকে শুট করেছিল ভেবে লামিয়ার শরীর কেঁপে উঠল। তবে নিজেকে শান্ত করে বুঝতে দিল না। তবে লামিয়া সে যে কেঁপে উঠেছে সুব্রতা বুঝতে পেরেছে। মুস্কিও হাসল। লামিয়া তা দেখে বুড়ো কুচকে বিরক্ত হয়ে বলল, এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। লামিয়ার কথায় শুভ্র হালকা এসে ফিসফিস করে বলল, ছাড়তে ইচ্ছে করছে না মিস, মনে হচ্ছে সাপের মতো আরো শক্ত করে পেঁচিয়ে ধরে খেয়ে ফেলি। শুভ্রের এমন কথা শুনে লামিয়া চোখ বড় বড় করে শুভ্রের বুকে ধাক্কা দিয়ে আশেপাশে তাকালো। দেখলো মা চাচিরা আছে কিনা কোথাও। এখন হয়তো তারা রান্নাঘরে, তাই এই দিকে এখন আসবে না। তারপরও ভরসা নেই ভেবে লামিয়া শুভ্রের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু শুভ্র সরলো না। এদিকে তাইবা মাহির মুখ চেপে হাসছে। ইভান আর ইমন এখনো হাঁ করে আছে, তা বুঝতে পারছে না হচ্ছেটা কি। লামিয়া শুভ্রের বুকে ধাক্কা দিয়ে রেখে বলল, উফ উঠুন অশুভ লোক, আপনি অনেক ভার। শুভ্র তা শুনে হেসে লামিয়ার কানে মুখ দিয়ে বলল, আপনাকেই এই ভার সারা জীবন বহন করতে হবে মিস। বলে লামিয়ার কানের লতিতে চুমু দিয়ে উঠে চলে গেল। কানের লতিতে চুমু দেয় লামিয়া হালকা কেঁপে উঠেছে। শোয়া থেকে উঠে বসে পেছনে ফিরে তাকাতেই শুভ্রের দিকে। তারপর মিনমিন করে বলল, আমি ভুল না, আর আমার ভুল হতেও পারে না।
কে এই আবরার তা জানতে হবে বলে উঠে দাঁড়িয়ে শুভ্রের পিছন পিছন ছুটল। লামিয়াকে দৌড়ে বাড়ি থেকে বের হতে দেখে শুভ্র মনে মনে হাসলো। তারপরও পিছনে তাকাতেই লামিয়া থেমে গেল। শুভ্র লামিয়ার দিকে এগিয়ে এসে চোখে চোখ রাখলো। লামিয়া বেশ সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। তা শুভ্র বেশ ভালো করে বুঝতে পারছে, তাই লামিয়ার কপালে টোকা দিয়ে বলল, আমাকে নিয়ে বেশি মাথা ঘাটাবেন না মিস। বেশি মাথা খাটালে আপনার আবার মাথা ব্যথা করে বলে উল্টো দিকে হেঁটে আসতেই আবারও পেছনে ঘুরে লামিয়ার দিকে তাকালো। লামিয়া এখনো তার দিকেই তাকিয়ে আছে। শুভ্র ঠোঁট কামড়ে আবারও লামিয়ার দিকে এগিয়ে দাঁড়ালো। তারপর হাত দিয়ে লামিয়ার গালে আলতো করে চেপে ফিসফিস করে বলল, এইভাবে তাকাবেন না মিস, নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না। আপনার এই চাহনি বড্ড বেসামাল করে তোলে আমাকে। আমি একবার বেসামাল হয়ে গেলে আপনাকে আমাকে সামলাতে হবে, সেটা কিন্তু অনেক মুশকিল হবে। তাই এই চোখ নিচে নামিয়ে রাখবেন বলে লামিয়ার গাল ছেড়ে দিয়ে চলে গেল বাইক নিয়ে। লামিয়া এখনো তাকিয়ে আছে শুভ্রের যাওয়ার দিকে। এতক্ষণ সব কথা শুনেছে, তার কিছু বলেনি। তবে এইবার তার মিশনে নামতে হবে ভেবে বাঘা হাসি হেসে উঠল সে। সন্ধ্যা 6টা, আকাশে মেঘ ঢেকে গেছে চারপাশটা। যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো। লামিয়া তাইবা মাহির ইভান ইমন রাস্তার পাশ দিয়ে হাঁটছে। এতদিন 4জন ছিল, আজকে আরও 2 বাদর যোগ হয়েছে তাদের দলে, আরো ভারী। লামিয়া তাদের 5জনকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে কি বলতে হবে। তারা ভর্ত চোখে লামিয়ার দিকে তাকিয়ে সব শুনেছে। লামিয়ার প্ল্যান শুনে তাদের মুখের রং পাল্টে গিয়েছে, কিন্তু তারা মরে গেলেও লামিয়ার সাথে আছে। সব প্ল্যান শেষ করে সবাই আবার হাঁটতে লাগলো। বেশ হাসাহাসি করছে, মজা করছে তারা। লামিয়া হঠাৎ হাসতে হাসতে কারোর সাথে ধাক্কা খেতেই লামিয়ার হাসি থামিয়ে চোখ ঘুরে তাকাতে দেখলো হুডি পরা একজন লোক, মুখে মাস্ক দিয়ে ঢাকা, তবে চোখ দুটো দেখা যাচ্ছে ভীষণ কালো কুচকুচে মনি। তা দেখে লামিয়া ভুরু কুচকে লোকটিকে সরি বলে দ্রুত চলে গেল। লামিয়া কিছু বলতে যাবে তার আগে ইভান টেনে নিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দিবে মা চাচিরা। লামিয়া আর কিছু না ভেবেই হাসি আড্ডা করতে করতে বাড়ি ফিরল। লামিয়ারা যেতেই হুডি পরা লোকটি পেছনে ঘুরে বাঁকা হাসলো। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুষার রানী বলে পাশে থাকা কালো গাড়িতে উঠে বসলো। ইসলাম বাড়ির খাবার টেবিলে বসে আছে সবাই। বাড়ির কর্তীরা খাবার দিচ্ছে সবাইকে। লামিয়াকে ডাকতে লামিয়া নিজের রুম থেকে দৌড়ে নিচে নামতে দেখা গেল। ছবি তার জায়গা দখল করে বসে আছে, তার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। লামিয়া চোখ ঘুরিয়ে শুভ্রের সাথে চেয়ারে বসলো। শুভ্র শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া পাশ ঘুরিয়ে শুভ্রের দিকে তাকাতেই এক ভুরু উঁচু করলো। শুভ্র নিচের ঠোঁট কেমড়ে টেবিলের নিচ থেকে নিজের পা দিয়ে লামিয়ার পা পেঁচিয়ে ধরলো। লামিয়ার আগে চোখে শুভ্রের দিকে তাকিয়ে পা ছাড়ানোর চেষ্টা করতে শুভ্র লামিয়ার পাড়া শক্ত করে ধরে খাবার খাওয়ায় মন দিল। লামিয়া শুভ্রের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। লতিফা বেগম পেছন থেকে ধাম করে একটা কিল দিল লামিয়ার পিঠে। লামিয়া নাক মুখ খিচে নিল, তাকালো লতিফা বেগমের দিকে, তারপর হামিদ সাহেবের দিকে তাকালো, দেখলো তার বাবা খাবার খাচ্ছে। লামিয়া বেশ গম্ভীর গলায় বলল, বাবা। হামিদ সাহেব খেতে খেতে উত্তর দিলেন, বলো আমি শুনছি। লামিয়া লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি চাচ্ছি বড় আপা লামহা আর আরিফ ভাইয়ের বিয়ের সাথে আরেকজনের বিয়ে দিতে। লামিয়ার কথা শুনে সবাই ছোট ছোট চোখ করে তাকালো তার দিকে। হামিদ সাহেব খেতে খেতে বলল, কার বিয়ে দিতে চাও? লামিয়াকে ভাত তুলতে তুললে বলল, তোমার বিয়ে। আমার নতুন মা চাই। এই ফারুক খন্দকারের মেয়ে লতিফা খন্দকারকে আমি মা হিসেবে চাই না। কারণে অকারণে শুধু আমাকে মারে। সবাই খাবার খাওয়া রেখে অবাক হয়ে দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। হামিদ সাহেব মেয়ের কথা শুনে কেসে হতবাক দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। লতিফা বেগম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লতিফা বেগম রেগে লামিয়ার দিকে তেড়ে আসতে রাশেদ, তাহমিনা, মনিরা বেগম আটকে ধরলো তাকে। লামিয়া সেদিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। লতিফা বেগম রেগে ফুসফুস করতে করতে হামিদ সাহেবকে বলল, তোমার মেয়ের মুখ বন্ধ করতে বলো, নয়তো চিরকালের জন্য ওর মুখ আমি বন্ধ করে দিব।
হামিদ সাহেব বেশ বিরক্ত হলেন। কথায় কথায় মেয়ের গায়ে হাত তোলা, বকাঝকা পছন্দ করেন না সে। তাই বিরক্তি চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এত হাইপার হচ্ছে কেন? বাচ্চা মানুষ বলে ফেলেছে, থামো তুমি। ও বলল আর আমি বিয়ে করে ফেলবো নাকি? বলেই লামিয়ার দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, এখনো তুমি বাচ্চা আছো? কোথায় কি বলতে হয় জানো না? পুরুষরা 4 বিয়ে করতে পারে, তবে প্রথম স্ত্রী সেই বিয়ের মতে নিলে। তোমার মা আমাকে আরও একটা বিয়ে করার জন্য বললে অবশ্যই আমি মানা করব না। বলে স্ত্রীর দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। লতিফা বেগম তেলে বাগুনে জ্বলে উঠেছে চোখ, যে তার পানি চলে এসেছে। হামিদ সাহেব বেশ বুঝতে পারলেন লতিফা বেগম স্বামীর কথায় কষ্ট পেয়েছে, তাই খাবার না খেয়ে উঠে চলে গেল রুমের দিকে। এদিকে সবাই মুখ চেপে হাসছে। আনিসুল সাহেব ভাইয়ের কথায় ভীষণ বিরক্ত। হামিদ সাহেব দ্রুত খাওয়া শেষ করে প্লেটে খাবার নিয়ে চলে গেল রুমে। তার প্রাণপ্রিয় স্ত্রীর রাগ ভাঙাতে হবে। আস্তে আস্তে বড়রা সবাই খাবার শেষ করে উঠে চলে গেল। বাড়ির ছোটরা এখনো খাচ্ছে, শুভ্র এখনো লামের পা ছাড়েনি। আস্তে আস্তে সবাই খাওয়া শেষ করে উঠে চলে গিয়েছে। শুধু টেবিলে বসে আছে লামিয়া আর শুভ্র। শুভ্র খাওয়া শেষ করার পর লামিয়াকে ছেড়ে দিল। লামিয়া উঠে চুপচাপ নিজের রুমে চলে গেল। লামিয়াকে এতক্ষণ ধরে রেখেছে কিন্তু কিছু বলেনি সে। হঠাৎ লামিয়ার নীরবতা দেখে শুভ্র ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকলো লামিয়ার যাওয়ার দিকে। লামিয়াকে কেমন সন্দেহহীন লাগছে, দেখতে হবে বিষয়টা ভেবেই দৌড়ে গেল লামিয়ার পেছন পেছন।